এবং পুরা গ্যাং ব্যাং নিয়ে দেখেন, গ্যাং ব্যাং নিয়ে সবাই খুব টেনশনে দাঁড়িয়ে আছে। আমি নিজেও জানি না যে যেতে পারবো কি পারবো না। নিয়ে এভাবে ঘুরা দিতে হবে, তারপর আঙ্গুলের উপরে নেবেন। মুন্নার পেছনে ছিল ইয়াসিরের মুন্না। তো ওরা ওনাকে ধরতে যায়, ধরতে গিয়ে প্রথমবারের মতো বেশ ভালোই বোঝাই হলো আমার রয়্যাল এনফিল্ড, কারণ সে এখন ট্যুরে যাবে। এতদিন এই ব্যাটা ট্যুরে ছিল, এখন ট্যুরে যাবে রয়্যাল এনফিল্ড। আমি আসলে দেখতে চাই তার পারফরমেন্সটা একটু কেমন। এবারে সরাসরি 5 দিনের একটা ট্যুর প্ল্যান করেছি, অনেক কিছু এক্সাইটিং থাকছে কিন্তু। সো কিপ ইউর আইজ ওপেন ইন সীমানা হিল। এই জায়গাগুলোতে গতকালকে প্রচণ্ড রকমের জ্যাম ছিল, সেই তুলনায় আজকে নাই বললেই চলে। আমি আসলে আজকে সকালে এসেছি চট্টগ্রাম থেকে, আর এখন আবার যাচ্ছি চট্টগ্রাম বাইক নিয়ে। বাইক ট্যুরের ব্যাপারটা আমার কাছে কেমন একটু আমি বুঝাই। আমি কালকে আমার পরিবারকে নিয়ে ঢাকা থেকে চলে গিয়েছি চট্টগ্রাম, সবাইকে ওখানে রেখেছি। কালকে গিয়ে কালকে রাত্রেই আমি আমার বাসে উঠি ঢাকার উদ্দেশ্যে, এবং আজকে সকালে ঢাকায় আছি। এখন বাজে প্রায় 9টা। আমি 8:30-র দিকে, 8টার দিকে, প্রায় 8টার দিকে আমি বাসা থেকে রওনা হই। আর ঢাকায় তড়িঘড়ি করে আসার একমাত্র কারণ এই বাইকটা নেওয়ার জন্য, কারণ আমি বাইকের ট্যুর করবো, সেই জন্য বাইকটা নেওয়ার জন্য আমি শুধুমাত্র ঢাকায় এসেছি। ওই ছেলেটারা দারুণ লাভ দিল, অ্যাথলেট। এগুলো দেখলে আমার তখনকার কথা মনে পড়ে, যখন আমি ওগুলো একটু একটু পারতাম। এখন শরীর ভারী হয়ে গেছে, তবে এরকম রিস্ক নেওয়াটা উচিত না। একটা ব্রেক দিয়েছি ফ্রেন্ডলি। এখন বাজে 11:09। একটা ব্রেক দিয়েছিলাম হাইওয়ে এনে, ব্রেক শেষ। মনে হচ্ছে আমার গাড়ির ব্রেকিং পিরিয়ড ভেঙে গেছে, যদিও আমার গাড়ি 1913। আই মিন অফিসিয়ালি আর 100 কিলোমিটারের কাছাকাছি, আমি 90 কিলোমিটারের কাছাকাছি হলে কিন্তু ব্রেকিং পিরিয়ড ভেঙে যায়। তবে আমি এখন ফিল করছি এটাতে আর ব্রেকিং পিরিয়ড ভাঙার কিছু নাই, অলরেডি ভেঙে গেছে। এবং আমি পারফেক্টলি মেনটেন করেছি ব্রেকিং পিরিয়ডটা। হয়তো র্যাপ করি নাই, অ্যাক্সেলারেশন তুলি নাই বলতে গেলে। এখন অলরেডি 5 নম্বর গিয়ারে চলে, আমি 80, 90, 100 এতটুকু স্পিড ক্যারি করতেছি। তার মানে বেশি একটা যে আরপিএম হাই করছে তা না। তবে রয়্যাল এনফিল্ডের একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হলো এখানে এই বাইকটাতে স্পেশালি আমি যদি একটু শুরু থেকে বলি, যখন আমি R15 নিয়েছিলাম তখন R15-এর ইঞ্জিন ব্রেকটা আমার কাছে মনে হতো যে ও ঠিক আছে। এরপরে নিয়েছি স্কুটার এন্টর্ক, ওটার ইঞ্জিন ব্রেকটা R15-এর চেয়ে একটু বেশি কার্যকর ছিল, অনেক দ্রুত দাঁড়াইতো। অ্যাক্সেলারেশন ছেড়ে সাথে সাথে একটু মনে হতো যে ব্রেকই করছি। দেন এরপরে রয়্যাল এনফিল্ড নিলাম। এটা কেনার পরে মনে হচ্ছে দুটার চেয়ে এটার ইঞ্জিন ব্রেকটা বেশি হার্ড। আমি যখন অ্যাক্সেলারেশন ছেড়ে দেবো খুব র্যাপিডলি কিন্তু স্পিড কমতে থাকে। সব ব্যথা হয়ে গেল রে, পৌঁছাইছে শেষ পর্যন্ত বায়েজেদ পৌঁছাইছে। কিন্তু আজকে আমার আসলে খবর হয়েছে, মানে একটা হলো সহজে টায়ার্ড হই না, কিন্তু আজকে টায়ার্ড হই নাই, কিন্তু
ব্যথায় শেষ। কাহিনীটা এখান থেকে শুরু। এখানে সবাই আছে, শুধুমাত্র নেই রাজু ভাই। রাজু ভাইয়ের ব্যাপারটা হলো উনি কতক্ষণ পর হারিয়ে যান। ওনাকে সিগন্যাল দিলেও উনি শুনেন না। উনি কিছুটা আত্মভোলা টাইপের, মানে নিজের ধ্যানেই গাড়ি চালান, খেয়াল করে না যে ওনার রাইডিং পার্টনারটা কোথায় থাকে। আর এটারই খেসারত এইটুকু ওনাকে কিছুটা দিতে হয়েছে। এখন বাজে রাত প্রায় 9টা। এসে যেটা জানতে পারলাম সেটা হলো এই হোটেল গার্ডেন সিটি আবাসিক, এখানে পুরাটা আগামী সপ্তাহের জন্য তো যারা আসলে ভয় পেয়ে এই ছুটির সময়টা পাহাড়ে না যাওয়ার প্ল্যান করছে, তাদের জন্য এক বালতি সমবেদনা। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমি না, ওটা হচ্ছে ইয়াসির। পেছন থেকে ভিডিও করছে মুন্না। আর এখন আমাকে দেখতে পাচ্ছেন। আমার এই বাইকে সবচেয়ে যে দুটো জিনিস ভালো লাগে তা হলো পাওয়ার এবং সাউন্ড। আমরা রাজস্থলী যাচ্ছি, আমাদের কিন্তু পূর্বে রাজস্থলী থেকে ফারুয়া যাওয়ার প্রসিডিউর সম্পর্কে কোনো কিছুই জানা নেই। এবং পুরা গ্যাং ব্যাং নিয়ে দেখেন, গ্যাং ব্যাং নিয়ে সকাল এখনো বাজে কত? ওকে, আমার এখানে দেখাচ্ছে 7:55 আমরা উঠে গেছি। আর আমার বাইকের কথা কি বলবো, নাইস সাপোর্ট। আরে হিট কোনো ব্যাপারই না। তো আমরা কয়েকটা ছবি নেব, এরপরে আমরা এখান থেকে চলে যাব রাজস্থলী বাজার, ওখানে গিয়ে নাস্তা করব। আমাদের 5 দিনের ট্যুরের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আই মিন কালকে যদি বান্দরবন আসা থেকে প্রথম দিন ধরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। রোডের কথা যদি বলি, খুবই সুন্দর রোড, খুবই সুন্দর রোড। যা দেখেছিলাম বিভিন্ন ব্লগে ওরকমই, একদম আঁকা বাঁকা, খুব সুন্দর রোড। কিন্তু আমার মনে হয় সামনে ফারুয়া যেতে আরো অনেক সুন্দর রোড থাকবে। আমার টেনশন রাইজিং এভরিওয়্যার। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র পারমিশনের অপেক্ষায়। এখানে কোর যেটা আই মিন যে ব্যাটালিয়নটা আছে ওখানে গ্রিডের প্রধান থেকে অনুমতি নিয়ে দেন আসতে হয়, কিন্তু আমরা তো আসলে সব কিছুই জানি না। যেটা আমি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম, হয়নি। এখন আমরা কোনো রকমে একজনকে দিয়ে চেষ্টা করছি। সবাই খুব টেনশনে দাঁড়িয়ে আছে। আমি নিজেও জানি না যে যেতে পারবো কি পারবো না। দেখা যাক আজকের মিশন সাকসেসফুল হয় নাকি না হয়। এই খুশিতে কিন্তু আমরা এই মাত্র অনুমতিটা পেয়েছি, আমরা যাব। এটা হচ্ছে রাজস্থলী বাজার আর হচ্ছে ফারুয়া যাওয়ার যে মোড়টা, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুবই টেন্স ছিল বিষয়টা। যাই হোক, অবশেষে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম, দেখা হচ্ছে রাজস্থলী। এই হলো কাহিনী, এখন যাচ্ছি রাজস্থলী ফারুয়া, আর অনুমতিটা পেয়ে গেছে। সো দেখা হচ্ছে ওখানেই। দেখেন কি সুন্দর সুন্দর ভিউ। একটা ছোট্ট দোকান থেকে আমরা একটা ব্রেক দিয়েছি, এখানে আমরা ডাব খাবো। এখানে অনুমতির পাওয়াটা রীতিমতো পাহাড় ভাঙার সমান ছিল বর্তমান পরিস্থিতিতে, ঠিক। কারণ কেউ এখানে রিস্ক নিতে চায় না। তবে একটা মজার জিনিস আছে, সেটা হলো এই যাবৎ এখানে গুম করা জাতীয় কোনো অকারেন্স হয়েছে কিনা এটা কিন্তু আপনাদেরও জানা উচিত। সেটা হলো ফারুয়াতে এই যাবৎ এরকম কোনো কিছু হয়নি। সো এই জায়গাটা যদিও খুব বেশি রেস্ট্রিক্টেড, কিন্তু এই জায়গাটা সবচেয়ে সেফ। অনেক পানি ছিল, অনেক পানি ছিল, দুটোকে শেষ। পাহাড়ি ডাব কাটি, ও কি বললো যে ও না কাটছে, ও সুন্দর করে কাটছে। আমি ডাবরে প্রথমে এভাবে নেবেন ভাইয়া, ডাবরে এভাবে নিয়ে এভাবে ঘুরা দিতে হবে, তারপর আঙ্গুলের উপরে নেবেন। আঙ্গুলের উপর ঘুরবে না, তখন এভাবে আস্তে করে কাঠিটা রাখবেন, করে কেটে যাবে। ওই ডাব না, তুমি ফুটবল করেছো? না না, এটা আমি ডাবই করি। তুমি ছোটবেলায় ফুটবল করেছো, এটা কথা বলছো? না, ডাবি এরকম করে ঘুরে এভাবে নিয়ে করে মারি। আমাদের হাতে বেশি সময় নেই, আমরা কিছু ছবি নিলাম আর জায়গাটাকে একবার দেখলাম এবং খুব দ্রুত বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের আজকে পৌঁছাতে হবে বগালে।
এই মুহূর্তে এদিকে ভালো বেশি যদি এই মুহূর্তে আরিফ ভাই থাকতো তাহলে সাথে সাথে আরে কি সুন্দর এনে খাই কে ফল আম বাগান দুইটা বিড়ি টান মাইরা সুন্দরের জ্বালায় বিড়ি খাওয়া আমি ট্যুরের প্ল্যান করব আর বৃষ্টি হবে না তা হবে না তা হবে না কি পরিমাণ বৃষ্টি পাহাড়ে চমৎকার না মারাত্মক আপনারা যারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তারা যদি দৃশ্যটা সচক্ষে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমরা আসলে কি উপভোগ করে যাচ্ছি যাই হোক এখানেই থামা হলো সবাই মিলে বৃষ্টি থামার অপেক্ষায় বৃষ্টি একটু থামলে আবার আমরা রওনা হব কে কেমন লাগছে তাই না এই যে রাজু ভাই আমাদের এক এক পিকুলিয়ার কাহিনীর জন্ম দেয় ওনার রানা নষ্ট হয়ে গেছে তো এখন উনি এটার সমাধান খুঁজে বের করছে এই রশি দিয়ে নিজেকে বেঁধে ফেলছে একদম আর এটাতে হেল্প করতেছে খুব জলি মাইন্ডে আমগো চাচা খুব এনজয় করতেছে রাজু ভাইরে বেঁধে এটা রুমার আগে সর্বশেষ চেকপোস্ট আর এখানে সালমান ভাইয়ের সাথে আমাদের পরিচয় উনি খুবই মজার একটা লোক আমরা রাত্রে বগালে পৌঁছাই কিন্তু মাঝখানে অনেক ঘটনা রয়ে যায় আর এখানে এসে আমরা ক্যাম্প ফায়ার করি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করি রাজ্যের সব ক্ষুধা আমাদের পেটে আর এই হলো আমাদের খাবার। এই হলো আনসারি ভাই খেয়ে এখন লম্বা করে এখানে শুয়ে আছে হ্যাঁ খোলা আকাশের নিচে ওয়েদারটা কিন্তু সেরকম ঝিঝি পোকার ডাক হালকা চাঁদের আলো এদিকে বারবে কি হচ্ছে আমাদের ব্লগের নাম শুভ সকাল এবং আমরা আগামীতে নাম দেব সীমানাহীন বাইক ট্যুর গ্রুপ আচ্ছা এবং ওয়ারিসের বাইরে দায়িত্ব দিব কমপক্ষে প্রতিজনের জন্য 5 কালারে 5টা করে গেঞ্জি হ্যাঁ অর্ডারটা বানাবেন খুব এটা তো আমি বানাবো কষ্ট দিয়ে দেবো আপনি তো পারেন গেঞ্জির জন্য আমার একটু আর ওয়ারিসের বাইরে কাছে থাকেন দুইজনে মিলা এমন এক লোক এই কথাগুলো বলতেছে যিনি প্রত্যেকটা ট্যুরে কোনো না কোনো আকাম করে কোনো না কোনো আকাম করে গতকালকের আগামের কাহিনী আপনাদেরকে বলি যাই হোক আমরা প্রথমে দেখাই যে আমরা আসলে কোথায় আছি আমরা ঠিক ওইটাতে ছিলাম কালকে রাত্রে রাজু ভাইয়ের কাহিনীটা হচ্ছে এই কালকে রাজু ভাই যখন একদম খুব খাড়া যেটা নামতে হয় ওখানে পড়ে নেই উনি অবশ্য এরপরে কোনো একটা মোড়ে যেহেতু রাত ছিল আসলে দেখা যাচ্ছিল না ভালো করে কোনো কিছুই কোনো একটা মোড়ে গিয়ে পড়ে যায় উনার পেছনে ছিল ইয়াসিরের মুন্না তো ওরা ওনাকে ধরতে যায় ধরতে গিয়ে ওনাকে তুলুনি ব্যথা পায় ওনার হ্যান্ডেলটা বাঁকা হয়ে যায় আমরা তখন অনেকটা সামনে এবং এখানকার পরিবেশটা না রাত্রে আপনাকে বলে বোঝানো সম্ভব না এখানকার পরিবেশটা রাত্রে বিষয়টা হচ্ছে এরকম আপনি গভীর জঙ্গলে একা যদি আপনার সাথে কোনো সঙ্গ না থাকে তো আমরা যখন অনেকটা দূরে চলে আসলাম তারা পেছনে পড়ে গেল আমি হঠাৎ খেয়াল করলাম আমাদের সাথে 4টা বাইক 2টা বাইক নেই আমি গাইডকে নিলাম সাথে নিয়ে বললাম তারা কই তারা যদি মুন্নাকে আর এসে যখন দেখতে পাচ্ছে না আমি সাথে সাথে ব্যাক করে টান দেওয়া শুরু করলাম তাদের পিছনে আরেকটা টিম ছিল তারাও তখন আসছে তাদেরকেও জিজ্ঞেস করলাম তারা বললো যে ওরা পেছনে আরও কতটুকু গেলাম দেখলাম রাজু ভাই বললো যে ওরা আসতেছে আরও কতটুকু গেলাম আরেকটা গ্রুপ ছিল তাদেরকে দেখলাম মানে এত দূরে ডিস্টেন্স হওয়ার কথা না তখন দেখলাম
তারা আমাদেরকে বলে যে ওরা তো পেছনের দিকে রওনা দিয়েছে। আমার মনে হঠাৎ ভয় ঢুকে গেল, তারা কি পথ নিচে নেওয়ার কারণে, একা হওয়ার কারণে চিন্তা করলো যে আমরা ব্যাক করি, সেটাই সেফ। আমি না প্রাণ হাতে নিয়ে বাইক নিয়ে দিলাম টান। আর পাহাড়ি রাস্তা তো জানেনি, 60-70 আপ, আঁকা বাঁকা উঁচু নিচু পথে। আমার পেছনে গাইড ছিল, গাইড তো বুঝতে পারছেন আমি কী কারণে তো ক্রেজি হয়ে গেছি। ওকে বলছি এগুলো আমার ছোট ভাই। এক পর্যায়ে একটা টার্নিংয়ে গিয়ে নুড়ি ছিল, অনেক নুড়ি আর বালি ছিল। আমি তো স্পিডে টার্ন করছি, বাইক সচরাচর পড়ার কথা না, কোনো কারণে রাত হয়তো আমি দেখতে পাইনি, নুড়ি ছিল প্রচুর। কর্নারিংয়ের সময় বাইকটা পড়ে গেল, পড়ে গিয়ে আমার গাইড প্রচুর ব্যথা পেয়েছে। আর আমি যা পাতে ব্যথা পেয়েছি, আমার তো ব্যথার কোনো হিসেব নেই, কোনো খবর নেই, কারণ আমার টেনশন অন্য জায়গায়। আমি দ্রুত বাইক উঠিয়ে তাকে ডাকছি, ও তখন কাতরাচ্ছে ব্যথায়। আমি বাইক উঠিয়ে আবার দিলাম টাম, অনেক দূর পরে গিয়ে মুন্নাকে আর ইয়াসিরকে পাই। তখন আসলে ঘটনাটা জানতে পারি যে কী হয়েছে। তো এটা একটা অ্যাডভেঞ্চার ভাই, এটা হয় স্বাভাবিকভাবে। এক একটা কাহিনী থাকে প্রত্যেকটা ব্লকে, যেগুলো লাইফ টাইম স্মৃতির খোরাক হয়ে যায়। যাই হোক, অবশেষে সকালবেলা আমরা এখানে সবাই কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে মাত্র আজকে খুললো। এই যে আমাদের গাইড সেলিম ভাই, অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক এনার্জি আর খুবই ভালো মানুষ। কি করবেন আপনি? এটা গেঞ্জি দিই। আরে আল্লাহ, দাঁড়ান, এটা খুলে এলাম আমি। তাহলে এটা ওই যে ওয়াটার রেসিস্ট, সেজন্য পড়ছিল। আচ্ছা, সালমান ভাই পরিচয় দিতে। সালমান ভাই সাথে আমাদের পরিচয় হয়েছিল রুমা, যেখানে চেকপোস্ট, সেখান থেকে অনুমতিটা নিতে হয় ওখানে। তো পরিচয় হতে হতে দেখি উনি আমার ট্রেকের লোক, এবং আমাদের ম্যাক্সিমাম অনেকের সাথে ওনার পরিচয়, তো হয়ে গেলাম বন্ধু। আর কথা বলছিলাম সেলিমকে নিয়ে আসলে বলার অনেক কিছুই আছে, তবে আমি বলবো তারা ভাগ্যবান যারা সেলিমের সাথে এখানে আসবে আর কি। ঠিক আছে না সেলিম? তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে। ওকে, আগে কেওক্রাডাঙ্গা যায়, ওখানে দেখা যাচ্ছে।